তোমরা আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যালো, হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, কিন্তু সাউন্ড একটু লো। আচ্ছা আচ্ছা, এখন দেখো তো সাউন্ড কি অবস্থা? জি স্যার, এখন ঠিক আছে। শব্দ তো আমার এখানে ম্যাক্সিমাম দেওয়া আছে। এখন কি শুনতে পাচ্ছ তোমরা ঠিক মতো, না এখনো কম মনে হচ্ছে? স্যার, শোনা যাচ্ছে। যাক, তোমরা সবাই ভালো আছো তো না? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যালো, হ্যালো। আমি কিন্তু কারো কথা শুনতে পাচ্ছি না। কেউ কি কথা বলতেছে না বলো নাই? স্যার, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। ওকে ওকে, এবার ঠিক আছে। তোমাদের অন্যান্য সাবজেক্টে কি ক্লাস চলছে না এখনো অনেকে শেষ হয়ে গেছে অনেক কোর্স? স্যার, সময় বেশি পেয়ে মনে হয় সবাই বেশি করেই পড়াচ্ছে, কিন্তু চাপটা আমাদেরই হচ্ছে। একটু কম করে পড়ান। অনেকগুলো চ্যাপ্টার পড়ায় ফেলছেন তো। যাই হোক, আমরা আজকে একটু লম্বা ক্লাস নিব, তো মেন্টালি প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। একটু বড় ক্লাস নিব নর্মালের থেকেও। তোমাদের পরে নাকি ক্লাসটা নাই, যেহেতু গতকাল ক্লাস নিতে পারেনি আর আমাদেরও শেষ করার প্রয়োজন। সেই কারণে আমি একটু এইভাবে সাজিয়েছি আজকে, একটু বড় ক্লাস নিব। তো আজকে শুরু করে দিই আমরা ক্লাস। আমরা প্রথমে শুরু করব ছোট্ট একটা টপিক দিয়ে, তারপরে আরেকটা টপিক পড়াবো। সব মিলে আজকে দুইটা টপিক শেষ করব এবং আগামী সপ্তাহে আর দুইটা অথবা তিনটা ক্লাস নিয়ে আমাদের এই সাবজেক্টের সিলেবাস শেষ হয়ে যাবে। আর এরই মাঝখানে তোমাদের আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। তবে অ্যাসাইনমেন্ট মনে হয় গ্রুপ অনুযায়ী দিলে ভালো হবে, কারণ ইন্ডিভিজুয়ালি এতজনকে দেওয়া সম্ভব হবে না। তোমার হলো 56, সেক্ষেত্রে হয়তো 5টা কি 6টা গ্রুপ ভাগ করে দিয়ে আমরা 5টাই করতে পারি। প্রতি গ্রুপে 11 জন করে নিয়ে এক গ্রুপে হয়তো একটু কম বেশি হবে। তো টোটাল 5টা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, সেই অ্যাসাইনমেন্ট গুলো তোমরা এর মধ্যে করে ফেলবে। তো আজকে যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লারিয়াস বাট্রিকাস। তোমরা জানো হয়তো বা স্পিসিস জানো এটা কি? সবাই জানার কথা, চেনার কথা। এটাকে আমরা মাগুর বলি, তাই না? তো আজকে আমরা দেশি মাগুর, যেটা আমরা বলতেছি যে ক্লারিয়াস বাট্রিকাস নিয়ে কথা বলবো। আর আফ্রিকান একটা মাগুর আছে, নাম জানো তোমরা? আফ্রিকান মাগুরের সাইন্টিফিক নেম জানো কিনা? বা কখনো দেখেছো আফ্রিকান মাগুর দেখতে কিরকম? জি স্যার। তোমরা রেসপন্স না করলে তো বুঝতে পারবো না যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা। জি স্যার, দেখছি। মানে একটু বড় থাকে, লাল কালারের থাকে। হ্যালো, জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি। জি স্যার, শোনা যাচ্ছে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে।
কারো কোনো রেসপন্স নাই, আমি কিছু কিন্তু বুঝতে পারতেছি না যে তোমরা আসলে আমার কথা শুনতে পাচ্ছ কিনা। স্যার আমরা কথা শুনতে পাচ্ছি। মানে আমার মাইক্রোফোনের সমস্যা, আমি কথা স্যার আপনি মেবি আমাদের কথা ক্লিয়ারলি response শুনতে করলেও। পাচ্ছেন না। যাই হোক, কয়েকজন মেসেজ দিয়েছে, তারা শুনতে পাচ্ছে, তবে মেসেজ না দিয়ে তোমরা কথা বললে আরো ক্লিয়ার হবে, অন্যরাও কনফার্ম হবে আর কি। স্যার শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি, আপনি হয়তো নেট আপনার স্টেবল তো আমরা ক্লারিয়াস বাট্রিকাস নিয়ে কথা বলতেছিলাম, তো এটা তোমরা সবাই জানো তাই না? আমরা বলতেছিলাম যে তোমরা আফ্রিকান মাগুর চিনো কিনা, নাম শুনেছো না কখনো, সেটাই জিজ্ঞেস করতেছিলাম। জি স্যার। সায়েন্টিফিক জি নেমটা কি? স্যার। যারা বাজারে যাও হয়তো বা কখনো দেখেছো কিনা আফ্রিকান মাগুর, দেখতে কিরকম? দেশি মাগুর এবং আফ্রিকান মাগুরের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? কেউ কি বলতে পারবে দেশি মাগুর এবং আফ্রিকান মাগুরের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? জি স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? স্যার হ্যালো। স্যার আমাদের কথা শুনতে পাচ্ছে না। তোমরা কথা বলতেছো, তাই তো আমি তো কথা শুনতে পাচ্ছি না, কারণটা কি? হ্যালো, জি স্যার। স্যার আমরা আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি হয়তো আমাদের কথা শুনতে পাচ্ছেন না। হ্যাঁ যে এখন শুনতে পাচ্ছি। আসলে একটু সমস্যা হচ্ছিল মাইক্রোফোনে, আগে যে মাইক্রোফোনটা লাগিয়েছিলাম সেটা আমার হঠাৎ করে নষ্ট হয়ে গেল। এখন আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমরা যে কথা বলতেছিলাম, আমি দুঃখিত, তোমরা অনেক কথা বলছো কিন্তু আমি কিছু শুনতে পাইনি। তো আমরা দেশি মাগুর নিয়ে কথা বলতেছিলাম। আসলে আমরা জিজ্ঞেস করেছিলাম যে দেশি মাগুর আর হলো আফ্রিকান মাগুরের মধ্যে কোনো পার্থক্য তোমরা জানো কিনা, যদি তোমরা হয়তো বলেছো, তোমরা যদি আবার একটু শেয়ার করো তাহলে আমাদের আবার আমরা শুনতে পাবো। আসলে তাদের আকারে বড় হয় আর একটু গায়ের কালারে অনেক সময় চেঞ্জ হয়, সেটা দেখেও বোঝা যায়। স্যার স্যার বলো। স্যার এখন একটু অস্পষ্ট শোনা যাচ্ছে আপনার কথা। তাই না? জি স্যার, একটু শব্দ হচ্ছে, মানে কেমন যেন একটা শব্দ। জি স্যার। আমি আবার খুব স্পষ্ট শুনতে পাচ্ছি এখন। আচ্ছা দাঁড়াও আবার একটু।
এখন দেখো তো শব্দ কি এখনো আসে নয়েজটা? স্যার নয়েজটা আসতেছে কিন্তু আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। স্যার বলেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্পষ্ট শুনতে পেলেই হলো। কারণ আসলে নয়েজটা মনে হয় ফ্যানের নয়েজ হতে পারে, অথবা যে ওয়্যারের নয়েজ, ওয়্যারটা তো আসলে মুভমেন্ট আছে সেটার নয়েজ হতে পারে আর কি। আর আশেপাশে নয়েজ আছে, সেই নয়েজও আসতে পারে। অনেক সময় মাইক্রোফোনে, কিছু কিছু মাইক্রোফোনে আশেপাশে নয়েজ অনেক বেশি ক্যাচ করে। তো আমি তোমাদের কথা এখন অনেক স্পষ্ট শুনতে পাচ্ছি আগে থেকে। যাই হোক, আমরা আসলাম দেশি মাগুর নিয়ে কথা বলতেছিলাম। দেশি মাগুর নিয়ে আমরা কথা শুরু করে দিই, আমাদের অনেক সময় লস হয়ে গেল। তো যেটা বলতেছিলাম, ক্লারিয়াস বাট্রিকাস ইজ এ স্পিসিস অফ ফ্রেশওয়াটার এয়ার ব্রিথিং ক্যাটফিশ। আমরা যে কিছু কিছু মাছ আছে যাদেরকে আমরা বলি এয়ার ব্রিথিং ফিশ, তার মধ্যে ক্যাটফিশ একটা। তারপরে হচ্ছে আমাদের আরো কিছু মাছ আছে যেমন কই মাছ, তারপরে এদেরকে বলা হয় এয়ার ব্রিথিং ফিশ। আরেকটা হচ্ছে স্নেকহেড বলি আমরা, জানেন টাকি মাছ বা এই ধরনের গ্রুপের যারা আছে তাদের বলে স্নেকহেড বলে। এরাও এয়ার ব্রিথিং, এরা এয়ার ব্রিথিং করতে পারে। তো ক্যাটফিশও করতে পারে, তাদের একটা বিশেষ অর্গান রয়েছে, সেই অর্গান দিয়ে তারা সেই কাজটা করেন। আর এটাকে বলা হয় ইট ইজ অলসো কল্ড ওয়াকিং ক্যাটফিশ। তাই না? আমরা যেমন কই মাছকে কি বলে ক্লাইম্বিং পার্টস বলি আমরা, তাই এটাকে বলা হয় ওয়াকিং ক্যাটফিশ because its ability to walk across dry land and find food or suitable environments, খাবার সংগ্রহের জন্য অথবা বিশেষ করে সুটেবল এনভায়রনমেন্ট পাওয়ার জন্যই এরা সাধারণত এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে থাকে, এই জন্য, এবং ড্রাই ল্যান্ডের উপর দিয়ে, এই জন্য এদের বলা হয় ওয়াকিং ক্যাটফিশ। It can thrive using this form of location as long as it stay moist. বলছে যদি একটু আর্দ্রতা থাকে, সেই আর্দ্রতাই এরা অনেকদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এবং এরকম ইনসিডেন্সও পাওয়া গেছে বা দেখা গেছে যে আসলে বর্ষাকাল শেষ হয়ে গেছে, শীতকালে অনেক সময় যখন জমির মাটি খুঁড়তে যাওয়া হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে তার নিচে 1 ফুট 2 ফুট নিচে একটা গর্ত করে এরকম অনেকগুলো শিং মাগুর, তারপরে টাকি, এই ধরনের কিছু মাছ তারা সেখানে বেঁচে আছে বা একটা ময়েস্ট এনভায়রনমেন্টের মধ্যে। It is cultivable and popular and high priced. সাধারণত ক্যাটফিশ গুলা কালচার করা হয় এবং এদের ডিমান্ড অনেক বেশি, যদিও এখন এদের কালটিভেশন নিয়ে আসা হচ্ছে গত এক দশক ধরে কালচারে বেশ ভালোই তারা সফলতা পাওয়া গেছে। বিশেষ করে শিঙের ক্ষেত্রে, মাগুরের ক্ষেত্রেও পাওয়া যাচ্ছে। মাগুরের ক্ষেত্রে পুনরুৎপাদনটা একটু জটিল। It cannot be accentuated culture because of scarcity of price. যদি এই কথাটা এখন আর এতটা সত্য নাই, বুঝে ওনার অ্যাভেলেবিলিটি এখন আর এতটা কঠিন না, বিশেষ করে মাগুরের ক্ষেত্রে। আর শিঙের ক্ষেত্রে তো নাই, যদিও এদের সার্ভাইভাল রেটটা অনেক কম যদি প্রপার হ্যান্ডলিং না হয়। তো ক্লাসিফিকেশন আমরা সবাই জানি, তারপর একটু দেখে নিই আসলে অন্যান্য মাছের মধ্যে তাদের অর্ডারটা হচ্ছে সিলুরিফর্মস এন্ড ফ্যামিলি হচ্ছে ক্লারিডি, আর জেনাস হচ্ছে ক্লারিয়াস, আর স্পিসিস জানি ক্লারিস বাট্রিকাস। তো এদের আদার যে ফিচার গুলো আমরা একটু দেখে নিই। বডি ইলাঙ্গেটেড উইথ মডারেট ডিপ্রেসড হেড, বডি হচ্ছে লম্বাটে এবং মাথাটা হচ্ছে এটাকে বলা হয় ডরসোভেন্ট্রাল প্যাটার্নটা বলতে পারে তোমরা, উপর থেকে নিচে থেকে একটু চাপা। স্কিন নেকেড, এদের গায়ে কোনো স্কেল থাকে না, কালার গ্রে অথবা গ্রেইশ ব্রাউন উইথ স্মল হোয়াইট স্পট ল্যাটারালি। তাদের গায়ের মধ্যে ল্যাটারাল অবস্থায় বিভিন্ন ধরনের সাদা সাদা দাগ রয়েছে। আর মাউথ টার্মিনাল, টিথ ইজ বিলিফর্ম, বাইন্ডস ইন জ। বলছে এদের মাউথ হচ্ছে টার্মিনাল এবং দাঁত হচ্ছে ছোট ছোট অসংখ্য দাঁত এবং একটা জয়ের ব্যান্ড আকার থাকে জয়ের মধ্যে। And catfish has long based dorsal and anal fin, এবং এতে এই মাছের ক্ষেত্রে তাদের ডরসাল এবং অ্যানাল ফিন হচ্ছে লম্বা, তোমরা বুঝতে পারো। বারবেল 4 পেয়ার্স, তাদের মধ্যে 4 জোড়া বারবেল রয়েছে, হুইস্কার রয়েছে। তার মধ্যে ম্যাক্সিলারি পেয়ার এক্সটেন্ড কনসিডারেবলি বিয়ন্ড বেস অফ পেক্টোরাল ফিন while nasal ones extend to gill opening. তো কোন বারবেলটা খেলো তো হচ্ছে, কোন বারবেলটা দেখা গেছে নাসার পর্যন্ত গিয়েছে, আর কিছুটা দেখা গেছে ম্যাক্সিলারি পেয়ারটা একটা পেক্টোরাল ফিন পর্যন্ত এক্সটেন্ড হয়ে গেছে। এবং এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পেক্টোরাল স্পাইন স্ট্রং এন্ড ইটস ফাইনলি সেরাটেড। বলছে এদের পেক্টোরাল স্পাইনটা হচ্ছে শক্ত এবং খুব পয়েন্টেড। বিশেষ করে ক্যাটফিশ যদি বলি, ক্যাটফিশের কতগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে, 3টা বৈশিষ্ট্য কোনো একটা ক্যাটফিশ, কোনো একটা মাছের, সেটাকে ক্যাটফিশ বলা হয়। প্রথমত হচ্ছে নেকেড বডি, বডিতে কোনো ধরনের স্কেল থাকবে না।
তারপর হচ্ছে তাদের হুইস্কার থাকবে, বারবেল থাকবে, এটা একটা, আর একটা হচ্ছে পেক্টোরাল স্পাইনি, পেক্টোরাল ফিন থাকবে। এই তিনটা বৈশিষ্ট্য যাদের থাকে তাদেরকে বলা হয় ক্যাটফিশ। তো এটা মনে রাখবা, হয়তো অনেক পরীক্ষা ভাইবাতে জিজ্ঞাসা করতে পারে, তো খাতা এটা নোট ডাউন করে রাখতে পারে। আর বিশেষ করে তাদের যে পেক্টোরাল ফিনের যে স্পাইনের নিচে অনেক সময় একটু পয়জনাস গ্ল্যান্ড থাকে, সেই যখন স্পাইনটা পিয়ার্স করে অথবা কোনো ধরনের আঘাত করে তখন দেখা যায় অনেক ব্যথা হয়। আপার যে লিটল প্রজেক্টিং, উপরে জটাই খুব বাড়ানো থাকে অনেক সময়। গিল কভার্ড বাই এ পেয়ার অফ বনি অপাগুলো, এটা কমন জিনিস। And other the features গুলো habitat distribution আমরা দেখি, walking catfish thrive in stagnant, frequently hypoxic water, and often found in muddy ponds, canals, ditches, and similar habitat. তো এরা কোথায় থাকে? বদ্ধ পানিতে থাকতে পারে অথবা ফ্লোয়িং ওয়াটারে থাকতে পারে। আর বিশেষ করে তারা যে কোন কোন জায়গায় থাকতে পছন্দ করে, পচা গাছ লতা পাতা বা এই ধরনের অর্গানিক ম্যাটেরিয়াল গুলো পৌঁছে যখন একটু হাইপোক্সিক কন্ডিশন হয়ে যায়, অক্সিজেন কম থাকে, সেই কন্ডিশনে তারা বেঁচে থাকতে পারে। এবং কর্দমাক্ত পুকুরেও পাওয়া যায়, ক্যানেলে পাওয়া যায়, বিচে পাওয়া যায়, এবং এই ধরনের হ্যাবিটেট পাওয়া যায়। বলা হচ্ছে this species spend most of its time on or right above the bottom surface. সাধারণত তারা বটমের উপরে বসবাস করতে তারা পছন্দ করে, বাট মাঝে মাঝে তারা উপরের দিকে চলে আসে। কি করে? কি জন্য? গালফ ড্রপ অফ এয়ার। সাধারণত এই বিশেষ করে শিং মাছ বা এই ধরনের ক্যাটফিশ জাতীয় মাছগুলা বটম থেকে মাঝে মাঝে একটা ট্রিপ দেয় উপরের দিকে, দিয়ে একটু বাতাস গ্রহণ করে আবার তারা নিচে চলে যায়। এই সময় এই সাইন দেখে অনেক সময় দেখা যায় আসলে কোনো ওয়াটার বডিতে মাছের, বিশেষ করে ক্যাটফিশ জাতীয় মাছের আধিক্য কিরকম, একটু অপেক্ষা করলে অনেক সময় তাদের এই মুভমেন্টটা বোঝা যায়। The walking catfish is native of Southeast Asia. বলছে এটা endemic to Southeast Asia, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, বার্মা, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এন্ড ব্রুনাই, এই অঞ্চলে এদেরকে পাওয়া যায়। এটা এছাড়াও এদেরকে বিভিন্ন জায়গায় কালচারের জন্য নেওয়া হয়েছে, যেমন it was probably introduced into the Philippines but now is common elsewhere in the country. The catfish is a tropical fish. এটা আমরা সবাই জানি, this tropical fish prefer water temperature is 10 to 20 degrees Celsius. The normal optimum growth temperature 10 to 20 degrees Celsius. যদি ফুড এন্ড ফিডিং হ্যাবিট বলে, এরা হচ্ছে মূলত অমনিভোরাস, এদের ফুড এন্ড ফিডিং হ্যাবিট, এবং এরা মূলত স্মলার ফিশ, স্মলার আদার ইনভার্টেড ফিশ অ্যাজ ওয়েল এজ ডেট্রাইটাস বা অ্যাকোয়াটিক উইডস খেয়ে বেঁচে থাকে। বিশেষ করে অমনিভোরাস যে ডেট্রাইটিভ, এটাকে অন্যভাবে ডেট্রাইটিভ গুলো বলা যেতে পারে আর কি, কারণ একটা ডেট্রাইটাস মিক্সচার অফ ডেট্রাইটাস থেকে তারা খাবার সংগ্রহ করে। বিশেষ করে ইনসেক্ট তাদের একটা বিশাল গ্রুপ অফ ফুড। It also feed on frozen cold-blooded worm. যখন কালচারে নিয়ে আসি অথবা আমরা যখন ইনডোরে কালচার করতে চাই তখন তাদেরকে ব্লাড ওর্ম দিয়ে তাদেরকে ফিডিং করানো হয়। আর এটা হচ্ছে বোরেসিয়াস ফিডার, এটা কি গ্রাসে গিলে আর কি। এটা হচ্ছে বোরেসিয়াস ইটার which consume food rapidly and this habit makes it particularly harmful in this species. হচ্ছে এদেরকে তাদের ফিডিং হ্যাবিটের কারণে তাদের অনেক সময় ইনভেসিভ স্পিসিস হিসেবে ক্যাটাগরাইজ করা যায়, বিশেষ করে যেখানে নেটিভ না সেটা অবশ্যই। আর এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা অনেক সময় কি হয়, ক্যানিবালিস্টিক হয়। যখন তাদেরকে বিশেষ করে ফ্রাই অথবা ফিঙ্গারিং অবস্থায় যখন তাদেরকে একসাথে চাষ করা হয় তখন খাবারের সংকট হলে অথবা এমনিতে অনেক সময় তারা ক্যানিবালিস্টিক হয়। বিশেষ করে যখন তারা নিজেদের অফস্প্রিং পর্যন্ত তারা অনেক সময় খেয়ে ফেলতে পারে যদি খাবারের স্কার্সিটি হয়। Growth and fairly rapid with size up to 12 inches. বলছে এরা 12 ইঞ্চি পর্যন্ত হয় নরমালি, ম্যাক্সিমাম সাইজ আবার 20 ইঞ্চি অথবা 3 পাউন্ড পর্যন্ত পাওয়া গেছে। 3 পাউন্ড প্রায় 1 কেজির উপরে, কাছাকাছি। এটা এটেন ম্যাচুরিটি উইদিন 1 ইয়ার, বছরের মধ্যে সেক্সুয়াল ম্যাচুরিটি হয়, এবং তখন তাদের এভারেজ ওয়েট থেকে 80 থেকে 50 থেকে 80 গ্রাম, বাট রেঞ্জে অনেক সময় 100 গ্রাম পর্যন্ত হতে পারে। তো কালচারে আমরা যখন চাষ করি তখন সাধারণত এই সাইজের হলেই তাদেরকে মার্কেটেবল সাইজ বলা হয়। তো স্পনিং এর ফ্যাকাল্টি নিয়ে একটু কথা বলে, লিটল নোন অ্যাবাউট, বাট এখন আসলে লিটল নোন না, এখন মোটামুটি অনেকটা জানা হয়ে গেছে তাদের স্পনিং সিজন বা তাদের ইন্ডোস্পিনিং কিভাবে করতে হয়। মূলত তাদের স্পনিং হচ্ছে রেইনি সিজন, যখন তাদের
মনসুন পিরিয়ডে রেনি সিজন হয়, এবং তারা বিশেষ করে ডেব্রিসের মধ্যে ন্যাচারাল এনভায়রনমেন্ট যখন বিচ্ছুরণ হয় তখন দেখা যায় ডেব্রিসের মধ্যে তারা একটা অ্যাকোয়াটিক ভেজিটেশন তৈরি করে, এবং তারা যে এগুলো স্পন করে সেগুলো হচ্ছে অ্যাডহেসিভ, স্টিকি, এবং সেই এগুলো কি হয় অ্যাডহেসিভ এগস লেড টু ভেজিটেশন এন্ড গার্ডেড বাই মেল বলছে। তাদের সেই আফটার ফার্টিলাইজেশন, আফটার ম্যাটিং, আফটার ফার্টিলাইজেশন যখন এগুলা এখানে স্পনিং হয় এবং স্পনিং হলে সেগুলো ফার্টিলাইজ হয়ে সেগুলা আবার মেল সেগুলোকে প্যারেন্টাল কেয়ার করে, গার্ড দেয়। The spawning period extends from May, July অথবা আগস্ট পর্যন্ত। It's also fertility varies from or depends on age, size and available balanced food. প্রত্যেক মাসের ক্ষেত্রে এই মাসের ক্ষেত্রে তাদের fertility ভেরি করে, সাধারণত সাইজ অনুযায়ী, এজ অনুযায়ী অথবা তাদের খাবারের আধিক্যের অনুযায়ী। সাধারণত কি হয় 5,000 থেকে 7,000 এগ পার প্রতি ফিশ তার fertility হয়। তাদের fertility 5,000 থেকে 7,000 পার ফিশ। এই ছিল আমাদের শর্ট ক্লারিয়াস বাট্রিকাস নিয়ে। তারপরে একটু দেখে নিই আসলে আমরা যদি কালচারে চাষ করতে চাই তাহলে কিভাবে চাষ করি। কালচারে সাধারণত মিক্স মনোকালচার খুব বেশি উৎসাহিত করা হয় না, শিঙের ক্ষেত্রে মনোকালচার করা হয়। মূলত এদেরকে অন্যান্য স্পিসিসের সাথে মিক্স কালচার করা হয়। তবে বর্তমানে কিছু কিছু কেস কালচারে অথবা আরেকটু নতুন বায়োফ্লক কালচারে ওদেরকে মনোকালচার করা হয় বা চেষ্টা করা হচ্ছে। এই ছিল আমাদের ক্লারিয়াস বাট্রিকাস নিয়ে। আমরা আসলে ক্লারিয়াস বাট্রিকাস নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমরা পরে আরেকটা প্রসেসের সাথে চলে যাব। তোমাদের এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? না স্যার। ক্যাটফিশের যে তিনটে ক্যারেক্টারিস্টিক বলছিলেন তার লাস্টেরটা কি বলছিলেন? পেক্টোরাল ফিন নিয়ে। আচ্ছা হ্যাঁ, একটা মাছ আমরা তো যদি বলা ডিফাইন্ড ক্যাটফিশ তাহলে তাকে তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। একটা হচ্ছে নেকেড বডি, বডিতে কোনো স্কেল থাকবে না। আরেকটা হচ্ছে তার বারবেল থাকবে বা ওগুলো হুইস্কার বলে, ক্যাট লাইক হুইস্কার থাকবে। আরেকটা হচ্ছে তাদের হচ্ছে স্পাইনি পেক্টোরাল ফিন থাকবে উইথ পয়জনাস গ্ল্যান্ড, বাইরে এরকম কিছু বলতে পারো। তো স্পাইনি পেক্টোরাল ফিন এটাই তাদের বৈশিষ্ট্য আর কি। তো এরকম ভাবে প্রত্যেক মাসের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, যেমন একটা মাছ কার হতে গেলে তার যে বৈশিষ্ট্য হবে, তারপরে এরকম কিছু বৈশিষ্ট্য আছে প্রত্যেক ক্যাটফিশের ক্ষেত্রে। এটা আজকে এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো আসলে একটা বিদেশি মাছ নিয়ে কথা বলবো আমরা। তোমরা দেশি মাছ নিয়ে কিছু জানি, যারা বিদেশি মাছ নিয়ে তোমাদের একটু জানার ইচ্ছা হলো যে আসলে জানা প্রয়োজন। বিশেষ করে এই যে মাছটা নিয়ে কথা বলবো, যে গ্রুপের ফিশ নিয়ে কথা বলবো, এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে দামি ফিশ বলা হয় আর কি, এবং খুবই টেস্টি ফিশ। সেটা নিয়ে কথা বলবো। আমি তোমার হয়তো জানো, তাই না? স্যামন ফিশ যদি বলি, স্যামন ফিশ। স্যামন নিয়ে তোমরা কোন গল্প জানো? হ্যাঁ স্যার। স্যার একবার একটা গল্প পড়ছিলাম, ভোরাসিয়াস লেডি, ওইখানে স্যামন ফিশের কথা বলা ছিল। কোন লেডি? একটা ভোরাসিয়াস লেডি। আচ্ছা আচ্ছা, ওই লাঞ্চন কিনা? জি স্যার, জি স্যার। স্যার ইংলিশে ছিল। হ্যাঁ ইংলিশে, আসলে গল্পগুলো ইংলিশেই ছিল। তো আমাদের একসময় পাঠ্য ছিল, কিন্তু পরে এগুলা উঠে দেওয়া হয়েছে, এখন আর নাই মনে এগুলো কিছুই। আর একটা কবিতা ছিল অমেরিকাল দ্য কাটল কুম, ওই কবিতার মধ্যে স্যামনের একটা কথা ছিল আর কি। যাই হোক, স্যামন খুবই মানে বিদেশের ক্ষেত্রে বলা হয় যে মানে বিদেশে যখন যারা থাকে বা যারা তোমরা যদি জানো যে আমাদের দেশে ইলিশ যেমন এরকম খুব সুস্বাদু মাছ, ওদের ক্ষেত্রে স্যামনটা এরকম সুস্বাদু মাছ। এবং ইলিশে যেহেতু অনেক কাটা আছে, স্যামন আবার এত কাটাও নাই। এবং এদের ফ্লেশ হচ্ছে দেখতে কি বলে পিঙ্কিশ কালার। এবং আচ্ছা, স্যামন নিয়ে আমরা কথা বলি, তারপর হয়তো তোমরা জানতে পারবে। আমরা যদি বলি স্যামন নিয়ে গ্রুপে বললে আসলে দুই গ্রুপ স্যামনের কথা বলা হয়, একটা হচ্ছে আটলান্টিক স্যামন, একটা হচ্ছে প্যাসিফিক স্যামন। তবে স্যামন একটা আমাদের স্যামন একটা নির্দিষ্ট মাছ না, এটাকে বলা হয় যে আসলে আমরা কার্প যেরকম বলি যে কার্প ফিশ, স্যামন সেরকম স্যামন ফিশ। তো এর মধ্যে অনেকগুলো স্পিসিস আছে। তো এদের কিছু স্পেকুলার বৈশিষ্ট্য আছে যে স্যামন ফিশ কিছু স্পেকুলার বৈশিষ্ট্যের কারণে তারা খুবই জনপ্রিয় এবং তাদের
ডিমের দিয়েও বিশেষ কিছু রেসিপি তৈরি করা হয়, সেটাও অনেক জনপ্রিয়। তো আমরা দেখি আসলে স্যামন কি। স্যামন শব্দটা আসছে সেইম্যান, তারপরে আরো যে কিছু বিবর্তন আছে, যেমন সেই শব্দটা মনে নেই আর কি, সেইলর বা এই ধরনের কিছু একটা শব্দ থেকে আসছে। আসলে এর আপেক্ষিক অর্থ ছিল লিপ। লিপ মানে জাম্প দেওয়া। বিশেষ করে যে মাছগুলো জাম্পিং করতে পারতো পরে তাদেরকে নাম দেওয়া হয়েছিল স্যামন আর কি, পুরাতন গ্রিক শব্দ থেকে বা এই ধরনের শব্দ থেকে বিবর্তন হয়ে নাম হয়েছে স্যামন। তো স্যামন মূলত স্যামন গ্রুপের ফিশকে কোন গ্রুপের স্যামন বলা হয়? মূলত স্যালমোনিডি গ্রুপের যে ফ্যামিলির যে ফিশ গুলো আছে তাদেরকে বলা হয় স্যামন বলা হয়। তো এর মধ্যে আরো কিছু ফিশ আছে যেমন তাদেরকে স্যালমোনিডি গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, যেমন ট্রাউট। স্যামন আর ট্রাউট খুবই কাছাকাছি, ট্রাউট সাধারণত ফ্রেশওয়াটারে হয়, স্যামন আর ফ্রেশওয়াটারে পাওয়া যায়। তারপর আছে তারপর যে গ্রেলিং, হোয়াইট ফিশ, এগুলো সবাই হচ্ছে টেম্পারেট রিজনের ফিশ, কোল্ড রিজনের ফিশ, স্যামন ইনক্লুডিং স্যামন। আমরা দেখি স্যামন আর নেটিভ টু ট্রাইবুটারিজ অফ দ্য নর্থ আটলান্টিক এন্ড প্যাসিফিক ওশেন। হচ্ছে এদের হচ্ছে নর্থ আটলান্টিক প্যাসিফিক ওশেনের যে অঞ্চল, সেই অঞ্চলে এদেরকে পাওয়া যায়। Many species of salmon have been introduced into non-native environments such as the Great Lakes of North America, Patagonia of South America. হচ্ছে তাদের যে মূল ইন্ডিপেন্ডেন্ট রিজন হচ্ছে নর্থ আটলান্টিক এন্ড প্যাসিফিক রিজন। তাছাড়াও তাদেরকে বিভিন্ন রিজনে তাদেরকে ট্রান্সফার করা হয়েছে কালচারের জন্য। যেমন ইউরোপের একটা বিশাল অংশ তাদেরকে কালচার করা হয়, যদিও কেস কালচার করা হয়। এছাড়াও সাউথ যেমন গ্রেট লেকস এর নাম শুনছো তোমরা কখনো? জি স্যার, নাম তো শুনছি। বলো তো একটা গ্রেট লেকের নাম। কানাডার ওপাশে একটা বড় বিশাল লেক আছে, সুপিরিয়র লেক, নাম শুনছো? জি স্যার। সুপিরিয়র লেক, তারপরে এরকম কিছু লেক আছে, লেক হোরন, এরকম অনেক, মানে একটা তোমাকে যদি বলা হয় যে সুপিরিয়র লেকটা কেউ কত বড়, সেটা বাংলাদেশের 2 থেকে 3 গুণ। তো এরকম কিছু বড় বড় লেক নিয়ে যে একটা অঞ্চল গঠিত, বা সেটাকে বলা হয় গ্রেট লেক রিজিয়ন বলা হয়। গ্রেট লেক সেটা হলো আমেরিকার নর্থ পার্ট এবং কানাডার কিছু অংশ মিলিয়ে তৈরি হয় এই গ্রেট লেক রিজিয়ন। তো আমার সৌভাগ্য হয়েছে সেই সুপিরিয়র লেকে সাঁতার কাটার আর কি। তো আসলে এত বড়, আসলে এটা বোঝাই মুশকিল যে ফ্রেশওয়াটার লেক, এটা হচ্ছে ফ্রেশওয়াটার লেক, কল্পনাই করা যায় না আর কি নিজের চোখে না দেখে। বাংলাদেশের আয়তনের সমান একটা লেক, এটা কল্পনা করা কঠিন হয়ে যায়। সেই লেক অনুযায়ী তাদেরকে চাষ করা হচ্ছে না এই স্যামন গুলোকে। আবার সাউথ আমেরিকার যে একটা রিজন আছে পাতাগোনিয়া, সেই অঞ্চলে এদেরকে চাষ করা হয় আর কি। এছাড়াও ইউরোপের বিশাল রিজন, বিশেষ করে নরওয়ে, স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রি গুলো আছে, তারপরে এপাশে ফ্রান্স, এপাশে রাশিয়ার কিছু অংশ, এবং অস্ট্রেলিয়াতে, পাশাপাশি হচ্ছে নিউজিল্যান্ডে ওদেরকে চাষ করা হয়। তো এদের বডি ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু দেখি আমরা কিরকম। বডি হচ্ছে স্টাউট বা স্টকি এন্ড স্পিন্ডল শেপড, এন্ড স্নাউট কনিক্যাল অর শর্ট, টিথ মডারেটলি লার্জ, এন্ড গিল স্লিটস লং, এন্ড কডাল ফিন হচ্ছে লুনেট আকৃতির, চন্দ্র অর্ধচন্দ্র আদার ফিনস লাইক কার্পফিশের মতো। এন্ড কালার হচ্ছে ডার্ক ব্লুইশ গ্রে। আসলে এদের কালার হচ্ছে ভেরি করে বিশেষ স্পিসিস অনুযায়ী, এটা ডেফিনেটলি তুমি এই কালার বলতে। তবে ইন জেনারেল যদি স্যামন বলি তাহলে এটা বলতে পারি যে রেকর্ডেড লেন্থ হচ্ছে 12.1 ফিট অথবা 3.7 মিটার, অনেক বড় হয় আকার অংশ। রেকর্ডেড ওয়াট 454 কেজি পর্যন্ত হয়েছে। আর স্যামন হচ্ছে অ্যানাড্রোমাস। অ্যানাড্রোমাস মানে কি জানো? সেটা সাধারণত কেউ কিছু বলতে চাচ্ছ নাকি? কথা বুঝিনি আর কি। অ্যানাড্রোমাস মানে কেউ জানবে। আমাদের ইলিশ কি অ্যানাড্রোমাস নাকি অ্যানাড্রোমাস? স্যার অ্যানাড্রোমাস। আমাদের স্যামনটা হচ্ছে অ্যানাড্রোমাস। সাধারণত সমুদ্রে বসবাস করে, তারা যখন ডিম পাড়ে অথবা বাচ্চা তখন তারা ফ্রেশওয়াটার আসে। ফ্রেশওয়াটারে মুভ করে। এবং এদের টেম্পারেচার হচ্ছে টেম্পারেচার রেঞ্জ 3.5 to 22
বলতে পারো 3 থেকে 20 to 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার রেঞ্জ। স্যালানিটি হচ্ছে মূলত সামুদ্রিক স্যালানিটি যখন তারা গ্রোথের জন্য আর কি। আর এমনিতে যখন তারা মাইগ্রেট করে তখন তো স্যালানিটি সেটা স্যালানিটি 0 to 20 বা খুবই কম থাকে আর কি। এবং এরা বসবাস করে সাধারণত সারফেস লেভেল থেকে 152 মিটার ডেপথের মধ্যে তারা বসবাস করে। তো পৃথিবীতে বলছে 9 কমার্শিয়াল ইম্পর্টেন্ট স্পিসিস অফ স্যামন পাওয়া যায়। তার মধ্যে দুইটা জেনারা আছে, একটা হচ্ছে স্যালমো আর একটা হচ্ছে অনকোথিনসাস। তো মূলত জেনাস স্যালমো সালার যেটা বলতেছি আমরা contains the Atlantic salmon and found in the North Atlantic as well as many species commonly named trout. বলছে স্যালমো গ্রুপের যে স্যামনটা সেটা আটলান্টিক রিজিয়নে পাওয়া যায়, এবং এছাড়াও এর মধ্যে আর কিছু ট্রাউট আছে যে স্যালমো মানে এই জেনাস দিয়ে হয় আর কি। এদেরকে আবার তখন স্যামন বলা হয় না, তখন বলা হয় ট্রাউট। ইউরোপিয়ান অঞ্চলে ট্রাউট বেশ কালচার করা হয়, বিভিন্ন স্যামন যে অঞ্চলে স্যামন সাধারণত সমুদ্রে চাষ করতে হয়, আর ট্রাউট সাধারণত ফ্রেশে করে অথবা কনফাইন কন্ডিশনে চাষ করে। তো ফ্রেশটা কাছাকাছি একই ধরনের। আমি যেখানে পড়াশোনা করেছি সেখান থেকে সেই একটা ফার্ম ছিল আমাদের ভিতরে আর কি, ইনস্টিটিউটের ভিতরে। ওদের কাছ থেকে আমাদের ট্রাউট কিনে নিয়ে আসতাম, নিয়ে এসে নিজেই কাটতাম। তো আমাদের দুই ধরনের ফ্লেশ, একটা হচ্ছে হোয়াইট ফ্লেশ আর একটা হচ্ছে পিঙ্ক ফ্লেশ। তো খেতে আমার মূলত হোয়াইট ফ্লেশটাই বেশি ভালো লাগছে, দেখতে পিঙ্ক ফ্লেশটা ভালো লাগে বেশি, কিন্তু খেতে হোয়াইট ফ্লেশটাই ভালো লাগছে। তো আরেকটি জেনাস অনকোথিনসাস কন্টেন 8 স্পিসিস। এর মধ্যে কমার্শিয়ালি সবচেয়ে বেশি স্পিসিস হচ্ছে এদেরকে বলা হয় নর্থ প্যাসিফিক বা প্যাসিফিক স্যামন। এদেরকে গ্রুপ বলা হয়, গ্রুপের নাম করা হয় প্যাসিফিক স্যামন। মানে এই প্যাসিফিক স্যামনের মধ্যে চিনক স্যামন নিউজিল্যান্ডে চাষ করা হয়, অথবা তারপরে যে সাউথ আমেরিকার পাতাগোনিয়া, তারপরে কুহু স্যালমন অথবা পেশিফিক সকাই স্যালমন আর টুনি স্যালমন অলসো হ্যাভ বিন এস্টাবলিশড ইন পাতাগোনিয়া অ্যাজ ওয়েল। যে হিসেবে এই ধরনের স্যামনগুলো, বিশেষ করে প্যাসিফিক স্যামনগুলো বিভিন্ন অঞ্চলে চাষ করা হচ্ছে বা ইন্ট্রোডিউস করা হয়েছে কালচারের জন্য। তবে মার্কেটে যখন আমি বিভিন্ন জায়গায় মার্কেটে যখন কিনতে গিয়েছি তখন দেখা গেছে যে আটলান্টিক স্যামনের দামটাই একটু বেশি, হয়তো তার অ্যাভেলেবিলিটি কম। যেমন আমরা সাইন্টিফিক নেমগুলো যদি দেখি, যারা একটা কুহু স্যালমন, প্যাসিফিক স্যালমন গুলো কি কি, যেমন কুহু স্যালমন, পিঙ্ক স্যালমন, সকাই স্যালমন, চেরি স্যালমন, স্যালমন হবে আর কি একটা। তারপরে চিনক স্যালমন, তারপর হচ্ছে কাম স্যালমন। তারপর আটলান্টিক স্যালমনের মধ্যে মূলত একটাই স্পিসিস হচ্ছে স্যালমো সালার আটলান্টিক স্যালমন, আর একটা হচ্ছে ল্যান্ড লক স্যালমন বলা হয়, যদিও এটা খুব জনপ্রিয় না, স্যালমো সেবাগো। এবং ইউরোপের একটা সেকেন্ড লার্জেস্ট রিভার আছে, দানুব রিভার, সেটা সাধারণত জার্মানি থেকে শুরু হয়ে পাশে অস্ট্রিয়া, তারপরে হাঙ্গেরি, এক কথা বললে ব্ল্যাক ফরেস্ট থেকে ব্ল্যাক সি পর্যন্ত বিস্তৃত। সেই নদীতে একটা মাছ পাওয়া যায়, একটা ধরনের স্যালমন পাওয়া যায়, এটাকে বলা হয় দানুব স্যালমন, এটাকে হুসু বলা হয় আর কি সায়েন্টিফিক নেম। তো ছবিগুলো দেখো তোমরা, জিওগ্রাফি চ্যানেলে যখন তোমরা দেখেছো, এরকম অনেক মানে এই ধরনের স্পিসিস অনেক দেখেছো আমরা। বিশেষ করে সকাই স্যামনটা চোখে বেশি লাগে যখন তারা মাইগ্রেট করে এক পাশে চলে যায়, এবং আদার স্যামন গুলো অনেক সময় দেখা যায়, বিশেষ করে স্টিল হেড স্যামন অথবা চিনক স্যামন, এই স্যামন গুলা অথবা আইডেন্টিফাই করা কঠিন, বা পিঙ্ক স্যামন। সবসময় মোটামুটি জিওগ্রাফি চ্যানেলে যখন এই ধরনের ডকুমেন্টারি দেখানো হয়, সবগুলোই কোনো ভাবে দেখা যায়। বিশেষ করে শীত প্রধান অঞ্চলে যখন এদিকে মাইগ্রেট করার সময় তারা দেখে এক জায়গা থেকে আরেক জায়গায় লাফায় চলে যায়, অথবা বিভিন্ন বা হার্ডেলস গুলো তারা এইভাবে লাফায় পার হতে যায়, তখন দেখা যায় বিভিন্ন ধরনের প্রেডেটর, বিশেষ করে ভালুক গুলো স্যামন ধরে খায়। আর স্যামনের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, তারা যখন মাইগ্রেট করে, বিশেষ করে সমুদ্র থেকে পেশাদার মাইগ্রেট করে, এক মাইগ্রেশনে তারা হাজার কিলোমিটার বা 1000 মাইল পর্যন্ত মাইগ্রেট করতে পারে। এবং এই ডিউরিং মাইগ্রেশনের সময় তাদের মাইগ্রেশনটা একটা উদ্দেশ্য থাকে আসলে ব্রিডিং। এই মাইগ্রেশনের সময় তারা আবার কোনো কিছু খায় না, তাদের কোনো কিছু খাবার গ্রহণ করে না, তারা মাইগ্রেট করতেই থাকে এবং নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা স্পনিং করে। এবং স্যামনের কোনো পিকুলার বৈশিষ্ট্য তোমরা জানো কিনা আমি জানি না, যদি জানো শেয়ার করো, আমিও হয়তো তোমাদের বলবো। বলো তো কোনো স্যামনের কোনো পিকুলার বৈশিষ্ট্য আছে কিনা?
যদি আগে কোনো জিওগ্রাফি চ্যানেল এই ধরনের চ্যানেলে কোনো কিছু জেনে থাকো তাহলে তো স্যামনের বৈশিষ্ট্যটা হচ্ছে স্যামন যখন মাইগ্রেট করে অথবা তারা কতটা ডেডিকেটেড, তারা ওই সময় কিছু তো খাই না, পাশাপাশি যখন তারা স্পনিং করে এবং এই না খাওয়ার কারণে বেশি পরিমাণে স্ট্রেসের কারণে তারা এতটা অ্যাডজাস্টেড হয়ে যায় তখন আর সে বাঁচতে পারে না, তখন সে মারা যায় আর কি। তেমন গুলো যখন তারা স্পনিং করে সেখানেই তারা সেই ব্রিডিং গ্রাউন্ডে তেমন গুলো মারা যায়। মারা গেলে দেখা যায় তাদের যে অফস্প্রিং গুলো সেখানে যে হ্যাসিং গুলো, সেই হ্যাসিং গুলো আবার তাদের মায়ের বডির অবশিষ্ট অংশগুলো অথবা যে ডেব্রিস গুলো অথবা সেখান থেকে যে নিউট্রিন গুলো বের হবে সেগুলো খেয়ে আবার বেঁচে থাকে বা বড় হয়। এবং সেই অফস্প্রিং গুলো জীবনগুলো সেখানে আবার প্রায় 1 বছর পর্যন্ত থাকে বাইরে সময়, এবং আস্তে আস্তে বড় হতে থাকে এবং স্যামনের এই যে ডেভেলপমেন্টের স্টেজ, এই স্টেজ গুলোকে বিভিন্ন ধাপে নামকরণ করা হয়। যেমন তার ক্যারেক্টারিস্টিক এদেরকে বিভিন্ন নামে নামকরণ করা হয়। তো একটাকে বলা হয় পার, আরেকটা বলা হয় স্মোল্ড। যখন স্মোল্ড হয় তো স্মোল্ড অবস্থায় তারা মাইগ্রেট করে আবার সমুদ্রে চলে যায়, সেখানে আবার কয়েক বছর থাকে বা স্পিসিস অনুযায়ী ভেরি করতে পারে, পরে আবার সেই একই জায়গায় চলে আসে। এবং তাদের এই যে মাইগ্রেশন, যেখানে জন্ম হলো সেখানে আবার সেখান থেকে চলে যায় আবার সেখানে আসা, এই মাইগ্রেশনটা বা এই একই জায়গায় খুঁজে পাওয়াটা একটা মিস্ট্রি, বাট তো ধারণা করা হচ্ছে তাদের অলফ্যাক্টরি সিস্টেমের মাধ্যমে বিশেষ ধরনের কোনো সেন্স দিয়ে তারা এগুলো আবার খুঁজে পায় তাদের আগের ব্রিডিং গ্রাউন্ডটা অথবা আগে যেখানে তাদের জন্ম হয়েছিল হ্যাচিং গ্রাউন্ডটা। আমরা কি বলেছিলাম যে বিভিন্ন জায়গায় চাষ করা হচ্ছে, কালচার করা হচ্ছে, তো সেইগুলো কোথায় কোথায় তোমরা দেখতে পাচ্ছ আসলে ম্যাপে বিভিন্ন কালার করে দেখানো হচ্ছে, যে মূলত ইউরোপের ম্যাক্সিমাম ইউরোপিয়ান অঞ্চলে তাদেরকে চাষ করা হচ্ছে, পাশাপাশি নর্থ আমেরিকা, সাউথ আমেরিকার কিছু অংশ, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডে এদেরকে চাষ করা হচ্ছে। তো এদের ফিডিং হতে হচ্ছে, এরা হচ্ছে পিসিভোরাস, এরা অন্যান্য ছোট মাছ খায় এবং রেনেভাস বিরাব এগুলো ভোরেসিয়াস ফিডার, এবং তারা ওই যে ভোরেসিয়াস ফিডার এবং লাইকলি টু অ্যাটাক ফিশেস ইন এ গ্রুপ। তারা যেহেতু পিসিভোরাস তারা সাধারণত একটা গ্রুপ অফ ফিশকে ছোট মাছের গ্রুপকে অ্যাটাক করে এবং সেখান থেকে অ্যাগ্রেসিভলি তারা খাবার গ্রহণ করে। তো তাছাড়াও পিসিভোরাস হলেও তাদের মধ্যে বিভিন্ন ধরনের স্টেজ অনুযায়ী তাদের খাবারের মধ্যে চেঞ্জ ভেরিয়েশন হয়, যেমন বিশেষ করে ইয়ং অবস্থায় তাদেরকে ইনসেক্ট, ক্রাস্টাসিয়ান্স, বেন্থিক ইনভার্টিব্রেট এই ধরনের খাবারগুলো বেশি খায়। মূলত অ্যাডাল্ট অবস্থায় হচ্ছে স্মল ফিশ, তারপরে হচ্ছে স্যান্ড ইলস, স্পার্ট, ক্রিল, প্যালাজিক অর্গানিজম, তারপরে স্যান্ড ফ্লিস, বিভিন্ন ধরনের স্ট্রিম, ক্যাটেল ফ্লাইস, ইনসেক্ট এই ধরনের খাবারগুলো খেয়ে থাকে। ক্র্যাবস, স্পাইনি ডগ ফিশ, এগুলো হচ্ছে তাদের খাবারের মধ্যে ফুড কম্পোজিশন। তো মূলত অ্যাডাল্ট অবস্থায় তাদের মূল খাবারের অংশ হচ্ছে স্মল ফিশ, আর যখন ইয়ং অবস্থায় তখন মূলত ইনসেক্টস বা বেন্থিক ইনভার্টিব্রেট ক্রাস্টাসিয়ান এগুলো হচ্ছে তাদের মূল খাবার। গ্রোথ যদি দেখি, ফিমেল গ্রো ফাস্টার দেন মেলস, বলছে ফিমেল মেলের থেকে বেশি দ্রুত বাড়ে এবং এদের গ্রোথ কিরকম, গ্রোথ রেট হচ্ছে 10 to 15 সেন্টিমিটার পার ইয়ার এবং attaining a length of 2.2 মিটার at age 10। বলছে বয়স যখন তাদের ডজন শুরু হয় তখন তাদের সাধারণত 2.2 পর্যন্ত মিটার পর্যন্ত তারা বাড়তে পারে, আকারে অনেক বড় হয়। তো মার্কেটেবল সাইজ এত বছর পর্যন্ত যখন আমরা বিশেষ করে কালচার করা হয় তখন সাধারণত এত বছর পর্যন্ত কালচার করা হয় না সাধারণত। আমাদের খারাপ আমরা কি 1 ইয়ার 1 বছরের মধ্যে হারভেস্ট করার চেষ্টা করি, 1 বছর 4 বছর, কিন্তু এদের ক্ষেত্রে আসলে এক্সপেন্সিভ, এদের ফ্লেশটা এক্সপেন্সিভ হওয়ার আরেকটা কারণ হতে পারে যে এদের কালচার পিরিয়ডটা লং, বিশেষ করে 3 থেকে 4 বছর তাদেরকে কালচার করতে হয়, কালচার করে তাদেরকে মার্কেটেবল সাইজে নিয়ে আসতে হয়। Maturity, male mature at a length of 6 feet as age about 9 to 10 years, and female mature at a length of 7.2 to 7.5 feet at the age of 10 to 11 years. The sexual maturity দেখো হতে অনেক সময় লাগে, এই কারণেই তাদের ফ্লেশ ভ্যালুটা বেড়ে যায় এবং এত এক্সপেন্সিভ ফিশ। বিশেষ করে টেম্পারেট রিজন হওয়ার কারণে তাদের সেক্সুয়াল ম্যাচুরিটি এত দেরিতে হয়। বিশেষ করে যেমন আরেকটা মাছ আছে। হ্যাঁ বলো। এই যে অফিস স্প্রিং গুলা কোন স্টেজে আবার মাইগ্রেট করে ওই জায়গাটা না আমি শুনতে পারিনি। আচ্ছা আমি আবার বলবো, বিশেষ করে স্মল স্টেজ যখন তাদের বিভিন্ন
ডেভেলপমেন্টাল কোন স্টেজ আছে, তার একটা বলা হয় মোল্ড স্টেজ। এটা সাধারণত তাদের 6 মাস থেকে 1 বছর বয়স যখন হয় তখন তাদেরকে বলা হয় মোল্ড স্টেজ। সেই সময় আবার তারা সমুদ্রে মাইগ্রেট করে। এটাই বলছিলাম আর কি। তো আমরা বলতেছিলাম যে আরেকটা মাছের নাম তোমরা শুনছো না, স্টারজিয়ন নাম শুনছো না? জি স্যার। স্টারজিয়ন দিয়ে কি করা হয় জানো তোমরা? বিশেষ করে ডিসকভারি তো দেখতেই পাচ্ছ, অথবা অন্য কোনো বিশেষ করে বিদেশি ফুড নিয়ে ফ্যাসিনেশন আছে জানো, তা হয়তো জানতে পারো যে কেভিয়ার তৈরি হয় একটা এগ দিয়ে, সেটা হচ্ছে স্টারজিয়নের ফিশ দিয়ে তৈরি হয়। স্টারজিয়ন ফিশের এগ দিয়ে তৈরি হয়। তো কিছু কিছু কেভিয়ার আবার স্যামন ফিশের এগ দিয়ে তৈরি হয়, এগুলো ফিশ রয়ে বলে অনেক সময়। তো স্যামন ফিশের এগটা আকারে অন্যান্য মাছের অন্য ফিশের এগ থেকে একটু বড় হয় এবং পিঙ্কিশ কালার হয়। আর ক্যাভিয়ার স্টারজিয়নের ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে ক্যাভিয়ার তৈরি করা হয় সেটা হচ্ছে ব্ল্যাকিশ কালার, ব্ল্যাক। তো ক্যাভিয়ার আবার পৃথিবীতে সবচেয়ে দামি খাবারের মধ্যে ক্যাভিয়ার হচ্ছে একটা। পৃথিবীতে সবচেয়ে দামি খাবার থাকে যার মধ্যে তার মধ্যে ক্যাভিয়ার একটা। তো স্পনিংটা আসলে কখন স্পনিং হয়? ম্যাটিং অ্যাপারেন্টলি টেক প্লেস ডিউরিং সেপ্টেম্বর টু নভেম্বর। বলছে এদের ন্যাচারাল এনভায়রনমেন্টে ম্যাটিংটা হয় সেপ্টেম্বর টু নভেম্বরে, এবং স্পনিং টেক প্লেস ইন ফ্রেশ ওয়াটার গ্রেভলি এরিয়াস। বিশেষ করে তারা যখন রিভার স্ট্রিমের মধ্যে যেখানে মাইগ্রেট করে সেই রিজনটা সাধারণত পাথরের মনে হয় আর কি। এবং সেখানে সাধারণত দেখা যায় স্প্রিং ওয়াটারও থাকতে পারে অনেক সময়। স্প্রিং ওয়াটার পাহাড়ি অঞ্চল এবং স্প্রিং ওয়াটার মুভ করতেছে সেই অঞ্চলে সাধারণত তারা স্পনিং করে। স্পনিং সময়টা হচ্ছে নভেম্বর টু জানুয়ারি। The average adult salmon lays about 300 to 3000 to 12,000 eggs, এবং এদের ফেকান্ডিটিটাও অনেক কম। আমরা যদি একটু প্রোডাকশন দেখি শর্টলি, খুব দেখবো আসলে আমাদের বিদেশি মাছের প্রোডাকশন খুব জোর দিয়ে পড়াচ্ছি না, একটু দেখে নিই। আসলে সাধারণত স্যামনকে যখন ব্রিড করানো হয়, ব্রিড করানোর সাধারণত রেসওয়ে কালচারে করা হয় অথবা আরেকটা করা হয় স্যামনকে ব্রিড না করিও তাদেরকে পোনা সংগ্রহ করা হয় ন্যাচারাল এনভায়রনমেন্ট থেকে। ন্যাচারাল এনভায়রনমেন্ট থেকে পোনা সংগ্রহ করে সেগুলোকে ইনডোরে রেসওয়ে কালচারে চাষ করা হয়। সেই জন্য কি করা হয়, যদি ইনডোর ব্রিডিং করা হয় বিভিন্ন হরমোনাল ইনজেকশন দিয়ে অথবা এনভায়রনমেন্টাল ম্যানিপুলেশন করে সেটা হতে পারে, অথবা ন্যাচারাল সোর্স থেকে সংগ্রহ করা যেতে পারে। তো ইনডোর ব্রিডিং যখন করা হয় তখন আমাদের টেম্পারেচার মেনটেন করতে হয়, টেম্পারেচার মেনটেন করতে হয় 10 ডিগ্রি সেলসিয়াস, এবং আরেকটা জিনিস মেনটেন করতে হয় হচ্ছে ডার্ক কন্ডিশন মেনটেন করতে হয়। তো সেগুলো যখন স্প্রাই অথবা ফিঙ্গারলিং কালেকশন করা হলো বা তখন আবার সেটাকে নার্সারি পন্ডে দিতে হয়। সাধারণত 6 মাস বয়স হলে সেটাকে নার্সারি পন্ডে দেওয়া হয়, এবং একটা ডেন্সিটির কথা বলা হয়েছে 50 কেজি পার মিটার স্কয়ার। এবং তখন সাধারণত ফিশ মিট বা এই ধরনের ভেজিটেবল প্রোটিন দিয়ে ওদেরকে মানে ফিডিং করানো হয় আর কি। পাশাপাশি এটা একটা উদাহরণ দেওয়া হচ্ছে নার্সারি পন্ডে। সেক্ষেত্রে তারা যখন নার্সারিতে চাষ করে বা তাদের কন্ট্রোল এনভায়রনমেন্টে চাষ করে, এই ধরনের সিমেন্টেড ট্যাঙ্কে আর সিমেন্টেড পন্ডে তারা চাষ করে তাদেরকে চাষ করে। আমরা একটু দেখি আসলে অনগোয়িং টেকনিক শর্টলি। স্মোল্ড ফিশ, আমরা যে বলছিলাম যে স্যামন যখন একটা মাছ, স্যামন ফিশ যখন একটা স্পনিং হলো, স্পনিং হলে তাদের ন্যাচারাল এনভায়রনমেন্টে বলি আর এতে বলি তাদের বিভিন্ন স্টেজ পার হতে হয়। তার একটাকে বলা হয় স্মোল্ড স্টেজ। সাধারণত কখন হয় স্মোল্ড স্টেজ? বলছে 40 থেকে 120 গ্রাম যখন হয় তখন তাদেরকে স্মোল্ড স্টেজ হয়। স্মোল্ড স্টেজ হয় সেই সময় তাদেরকে গ্রোড পন্ডে দেওয়া হয়। গ্রোড পন্ডে সাধারণত সি সাইড হয়, বিশেষ করে কেজ হয় আর কি, কেজ কালচার। বিশেষ করে স্যামনের কালচার করা হয়, কেজ কালচার করা হয়। তো ওপেন সি রেঞ্চিং করা হয়, বিশেষ করে কিছু যে আমেরিকার কিছু অঞ্চলে, বিশেষ করে প্যাসিফিক ওশান, আটলান্টিক ওশানে ওপেন সি রেঞ্চিং করা হয়। বিশেষ করে স্যামনকে ওগুলোকে আবার জেনেটিক্যালি ইমপ্রুভ করা হয়, বিশেষ করে যদি কোনো ধরনের ডিফর্মিটি অথবা কোনো ধরনের বোটলনেক সিচুয়েশন বা এই ধরনের জেনেটিক কন্ডিশন না হয়, সেজন্য দেখা যায় হ্যাচারিতে বিশেষ করে এটা এক ধরনের কনজারভেশন স্ট্র্যাটেজি তারা পালন করে, যে খুব ভালো গ্রোথ নিয়ে সেগুলোকে চাষ করে সেগুলোকে অফস্প্রিং তৈরি করে এক নির্দিষ্ট বয়স পরে তাগুলোকে সমুদ্রে ছেড়ে দেয়, যাতে সমুদ্রের পপুলেশনটাকে অবাধ ফিশিংয়ের কারণে কমে না যায়।
আর যদি তা না করা হয় সাধারণত কি করা হয়, কেস কালচার করা হয় সমুদ্রে, বিশেষ করে ইউরোপিয়ান রিজনে, স্ক্যান্ডিনেভিয়ান রিজনে যে চাষ করা হচ্ছে চাষ করা হচ্ছে তার অথবা নিউজিল্যান্ডে, সেগুলো হচ্ছে সব ম্যাক্সিমামই হচ্ছে কেস কালচার। আমি কেসটা বিশাল বিশাল কেস, একটা এগুলো অনেক সময় দেখা যায় কেসগুলো আমাদের বাংলা আমরা যেরকম কেস চিন্তা করি সেটা এরকম না, একটা কেসই হয়তো বা কয়েক বিঘা জমি সমান হয় আর কি। এবং সেগুলো অনেক সময় অটোমেটেড থাকে, অটোমেটেড সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত থাকে, যে কখন তোমাকে খাবার দিতে হবে, তাদের কেসের ওয়াটার কোয়ালিটি কন্ডিশন কি অথবা ফিশের হেলথ কন্ডিশন কি, সেগুলো সব মনিটর করা হয় রুম থেকে বসে। তো সেই কেসগুলো সার্কুলার হতে পারে, স্কোয়ার হতে পারে, বলা হচ্ছে কিরকম, যেমন 20 মিটার স্কোয়ার থেকে 100 মিটার পর্যন্ত ডায়ামিটার পর্যন্ত হতে পারে। তারপর টেম্পারেচার হতে পারে, তখন যখন চাষ করা হয় তখন টেম্পারেচার 6 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস। যদিও এই যে কেজের কথা হচ্ছে সেই কেস থেকে আরো বেশি বর্তমানে আরো সফিস্টিকেটেড কেস বা মডার্ন কেস ইউজ করা হচ্ছে আর কি। এবং সেখানে স্যালারি 30 থেকে 35% হয়, যেটা অক্সিজেন নিয়ার 8 ppm থাকতে হবে। আর যখন তাদেরকে খাবার খাওয়ানো হয় সাধারণত নরমালি টিপিক্যাল পোর্শন অফ প্রোটিন সাধারণত হাই প্রোটিন প্রয়োজন হয় এদেরকে। যেহেতু এরা পিসি গুলো, সেখানে মোর দ্যান 40% প্রোটিন সাপ্লাই দিতে হয়। ফ্যাট হতে 21%, 22% অ্যারাউন্ড, কার্বোহাইড্রেট 14%, আর বিভিন্ন ভিটামিন দেওয়া হয়, ভিটামিন মিনারেল অ্যাড করা হয়, খাবারে অ্যাড করা প্রয়োজন হয়। বলছে এই যখন চাষ করা হয় স্যালমন জেনারেলি রিচ একটা হারভেস্টেবল সাইজ অফ 3-4 কেজি আফটার 10 to 18 মান্থ। এই ধরনের যখন হাই প্রোটিন দিয়ে খাবার খাওয়ানো হয় সাধারণত 1 থেকে 1.5 বছরের মধ্যে তাদেরকে মার্কেটেবল সাইজ হয়ে যায়। তবে ভেরি করে যখন তাদের ফিডিং ইন্টেন্সিটি অথবা ফিডিং স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে তাদেরকে আরো বেশি সময় পর্যন্ত চাষ করার প্রয়োজন হতে পারে। আমরা যদি একটা চার্ট দেখি অথবা ফ্লো ডায়াগ্রাম দেখি আসলে কি হচ্ছে, আমরা যেকোনো এক প্রান্ত থেকে শুরু করি, যদি এই প্রান্ত থেকে শুরু করি যে আসলে আমরা ইনডোর কন্ডিশনে তাদেরকে স্পনিং করানো হলো। স্পনিং করানো সাধারণত স্ট্রিপিং এর, যখন আমরা ইনডোর কন্ডিশনে অথবা হ্যাচারিতে করা হয় তখন স্ট্রিপিং করে বেস্ট মেথড করা হয়, এবং সেখান থেকে যে অফস্প্রিং গুলো তৈরি হলো সেগুলোকে বিভিন্ন হাঁপাতে অথবা তাদের বিভিন্ন সিস্টেমের মাধ্যমে দিয়ে সেগুলোকে হ্যাচ করানো হয়, সেগুলোকে ইনকিউবেশন করানো হয়। ইনকিউবেশন করানোর পরে সেগুলোকে আবার আরেকটা সিস্টেমে দেওয়া হয়। সিস্টেমে দিলে ফ্রাই অথবা লার্ভাল রেয়ারিং ট্যাঙ্কে দেওয়া হয়। লার্ভাল রেয়ারিং ট্যাঙ্ক থেকে সেগুলোকে গ্রোথ পণ্য নিয়ে যাওয়া হয় কত, সাধারণত 8 থেকে 16 মান্থ পরে বা 1 থেকে 1.5 বছর পরে সেগুলোকে যখন তাদের বয়স হয় 40 থেকে 120, ওজন হয় 41 থেকে 120 গ্রাম, সেই সময় তাদেরকে সি রেঞ্চিং করা হয়। সি রেঞ্চিং এ নিয়ে সেখানে আপ টু 2 ইয়ার্স পর্যন্ত তাদেরকে চাষ করা হয়, এবং সেখানে বিভিন্ন স্যালানিটি থেকে শুরু করে টেম্পারেচার অবশ্যই মেনটেন করতে প্রয়োজন হয়। এবং সেই গ্রোথ পন্ড থেকে আবার সেগুলোকে আবার ফুড স্টক পন্ডে ফুড স্টক সেখান থেকে ফুড স্টক সিলেকশন করে আবার হ্যাচারিতে নিয়ে আসা। এটা হচ্ছে সাইকেল, নর্মাল সাইকেল। যদি কন্ট্রোল কন্ডিশনে আমরা ফ্রাই অফস্প্রিং তৈরি করি সেটা কিরকম হতে পারে। আর যদি ন্যাচারাল কন্ডিশনের কথা বলে, একটা ন্যাচারাল কন্ডিশনের লাইফ সাইকেলটা কিরকম হয় একটা উদাহরণ দিয়ে দেওয়া আছে। যেমন এটা সক আইসামন একটা উদাহরণ দেওয়া আছে বা একটা ছবি দেওয়া আছে। আসলে ইন জেনারেল যে একটা ম্যাচুর স্যামন যখন তারা মাইগ্রেট করে সমুদ্রে যায়, সমুদ্রে যেয়ে সাধারণত তাদের স্পনিং যখন তাদের স্পনিং করার সময় হয় তার থেকে 2-1 সপ্তাহ বা 1 মাসের মধ্যে তারা ওখানে মাইগ্রেট করে চলে যায়। মাইগ্রেট করে চলে যেয়ে সেখানে তারা স্পনিং করে বলে, এবং সেই হ্যাচ যে ফার্টিলাইজড এগটা হ্যাচ হতে সময় লাগে বলছে হ্যাচ ইন অ্যাবাউট 3 মান্থ। তো স্পিসিস টু স্পিসিস থেকে ভেরিয়েশন হতে পারে, যে এই 3 মান্থের মধ্যে তারা হ্যাচ করে, হ্যাচ করার পরে যে লার্ভিটা বের হয় এটাকে বলা হয় অ্যালেভিন। বলছে এটাকে বলা হয় অ্যালেভিন। সেই সময় তারা সাধারণত ইয়কসেক থেকে খাবার সংগ্রহ করে, এবং সেই ইয়কসেক যখন শেষ হয়ে যায় বা অ্যাবজর্ব হয়ে যায় তখন আবার সেটাকে বলা হয় ফ্রাই। এবং আপ টু 5 to 10 উইকস ওল্ড অ্যান্ড সুইমিং, এবং ফ্রাইটা কি হয় সাধারণত 5 থেকে 10 সপ্তাহ পর্যন্ত, 10 সপ্তাহ বয়স প্রয়োজন, 10 সপ্তাহ বয়সের হয় আর কি ফ্রাই। তখন তারা ফ্রি সুইমিং হয় এবং তারা
নিজেরাই তখন খাবার গ্রহণ করতে পারে। এবং তারপরে যে স্টেজ সেটাকে বলা হয় পার, সেভারাল মান্থ ওল্ড এন্ড ডেভেলপস ফিঙ্গার মার্কিং, এবং এদের বডিতে বলা হয় ভার্টিক্যালি এক ধরনের দাগ দেখা যায়, ফিঙ্গার লাইক দাগ দেখা যায়, এবং এই দাগ দেখে এদেরকে বলা হয়, এদের স্টেজটা মূলত নির্ধারণ করা হয়, এটাকে বলা হয় পার স্টেজ। এবং এই সময় তাদের বয়স হতে সেভারাল মান্থ হতে পারে, কয়েক মাসের হতে পারে, 3 থেকে 4 মাস 4 মাস পর্যন্ত সময় বয়স হয় সাধারণত। এবং তারপরে আরেকটা স্টেজ তারা ডেভেলপ করে, সেটাকে বলা হয় মোল্ড স্টেজ, যার সাথে 1 থেকে 3 বছর বয়সের হয়। এবং এই বয়সে সাধারণত যখন তাদের মোল্ড স্টেজে পৌঁছে যায় তখন তারা সাধারণত সমুদ্রে মাইগ্রেট করে, এবং মাইগ্রেট করে সেখানে আবার সেই সমুদ্রে স্পিসিস অনুযায়ী তারা বসবাস করতে পারে, সাধারণত 1 থেকে 8 বছর এরকম অবস্থায় তারা সেখানে বসবাস করে, সেখানে বড় হয়, গ্রো হয়, সেক্সুয়ালি ম্যাচিউর হয়, এবং সেক্সুয়ালি ম্যাচিউর হলে ম্যাচিউর হওয়ার পরে আবার তারা মাইগ্রেট করে। তাহলে এই মর্নিং থেকে শুরু করে তাদেরকে সেক্সুয়ালি ম্যাচিউর হতে তুমি সময়টা এখন দেখে বুঝতে পারতেছো কত সময় লাগে আর কি। একইভাবে যখন আমরা রোড কন্টেন্ট কালচার করি তখন তোমরা দেখতে পাচ্ছ আসলে কত সময় পর্যন্ত তাদেরকে দিতে হয় একটা মার্কেটেবল সাইজ তৈরি করার জন্য। সেই কারণে এদের ফিশ মার্কেট ভ্যালুটা অথবা প্রাইসটা, ভ্যালু এডেড প্রাইসটা অনেক বেশি হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের স্যামন নিয়ে কথাবার্তা। স্যামন নিয়ে কিছু আরেকটা লাইন আছে, যেমন স্যামন ইজ পপুলার ফুড অল ওভার দ্য ওয়ার্ল্ড। বেশিরভাগ ওয়েস্টার্ন কান্ট্রিতে স্যামন হচ্ছে খুবই পপুলার ফিশ এবং দামি ফিশ, সবার জন্য না। এবং দামি হওয়ার আরেকটা কারণও আছে, তাদের গ্রোথ ম্যানেজমেন্ট যে অনেক সময় বেশি লাগে, পাশাপাশি তাদের ফ্লেশ হচ্ছে খুব বেশি পরিমাণে নিউট্রিয়েন্ট সমৃদ্ধ, হাই প্রোটিন, ক্যালসিয়াম এবং কোলেস্টেরল থাকে, গুড কোলেস্টেরল এবং হাই ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে এবং হাই ভিটামিন ডি কন্টেন্ট। সেই কারণে এদের ফুড ভ্যালুটা খুব বেশি। বিশেষ করে আমরা যেমন যেভাবে মাছ খাই, যেভাবে মাছ রান্না করে খাই, যেভাবে খাই, আসলে বিদেশি মাছ যেভাবে খাই তাদের খাবারের ধরনটা একটু অন্যরকম। এখানে কিছু দেখতে পাচ্ছ আসলে স্যামন ফিশ তারা সুন্দর করে সাজিয়ে রাখছে অন্যান্য ভেজিটেবলের সাথে, পাশাপাশি তার কোনার দিকে দেখো স্যামনের ডিমও রাখা হয়েছে। স্যামনের ডিম দেখতে এরকম হয়, এটাকে ক্যাভিয়ার বলে, অথবা অনেক সময় তাদের প্রসেস অনুযায়ী ক্যাভিয়ার যদি না তৈরি করে সেটাকে আরেকটা প্রসেস তৈরি করে, এটা করে ফিশ রয়ে। সাধারণত প্রসেসটাও ঠিক মতো মনে হয়, তবে সাধারণত সল্ট বা এই ধরনের বিভিন্ন ধরনের সস এই দিয়ে তৈরি করা হয়, প্রসেস করা হয়। বিদেশে যখন তারা মাছ ফিশ খায় তার সাধারণত এই ধরনের অর্ধসিদ্ধ ভেজিটেবল পাশাপাশি বিভিন্ন ধরনের সস এবং ফিশ ফ্রেশ একসাথে নিয়ে খেয়ে ফেলে। আমাদের মতো করে মাছ ভাত একসাথে খায় না সাধারণত। আবার আরেকটা প্রসেস আছে, তারা বিভিন্ন ধরনের ফিশ স্টিক তৈরি করে বা চপ তৈরি করে, অথবা বিভিন্ন ধরনের ইয়োগার্ট সস এগুলা ব্রেড একসাথে মিশিয়ে খেয়ে নেয়। তো বিদেশে যাওয়া থাকা অবস্থায় আমি একবার গিয়েছিলাম ডেনমার্কে। শুধু ডেনমার্কে না, ফিনল্যান্ডও একসাথে, ডেনমার্ক ফিনল্যান্ড গিয়েছিলাম। সেখানে একটা টরি ছিল আর কি, এটা বলে ক্রুইজ শিপ, সাধারণত ডেনমার্ক থেকে ফিনল্যান্ডে যায় ওভারনাইটে, এবং সেই জাহাজটা এত বড় ছিল যে সাধারণত 5-7 হাজার মানুষ একসাথে নিতে পারে, অ্যাকোমোডেশন করতে পারে। ভিতরে শপিং মল থেকে সবই আছে, এবং ওদের খাবার অনেকগুলো ডাইনিং রয়েছে, তার মধ্যে ডাইনিং গুলো সবগুলো ছিল বুফে আর কি। তো ওখানে তুমি যদি বুকিং দাও তাহলে খাবার তোমার জন্য ফ্রি আর কি। তো বুফেতে দেখা যায় একসাথে 300-400 মানুষ খাওয়া দাওয়া করে, এবং বিশাল তাদের বুফে সিস্টেম। তো খাবার তোমাকে নিজে চয়েস করে নিতে হয়, এরকম 20 থেকে 30 অথবা আরো বেশি হতে পারে, সব মিলে 100 ভ্যারাইটি অফ খাবার থাকে, বিভিন্ন ধরনের খাবার, ভেজিটেবল থেকে শুরু করে ফ্রুটস থেকে শুরু করে ড্রিঙ্কস থেকে শুরু করে সবকিছু। তার মধ্যে আমার যেটা সবচেয়ে ফ্যাসিনেশন ছিল, যা ক্যাভিয়ার টেস্ট হলো, সেখানে আবার দুই ধরনের ক্যাভিয়ার ছিল, স্যামন ক্যাভিয়ার আর স্টারজন ক্যাভিয়ার, এবং স্যামনের বিভিন্ন ধরনের রেসিপি ছিল আর কি। তো ওই সময় শর্ট সময়ে 2 দিনের ট্যুর ছিল আর কি, সবগুলাই টেস্ট করেছে। আসলে সবসময় তো অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না, ক্যাভিয়ার এত দামি যে সব পাশাপাশি তুমি খাওয়া না, এবং কিনে খাওয়া সম্ভব না আর কি। এবং আরেক ভাতারে তৈরি করে, আসলে এটাকে তেল দিয়ে জাস্ট হালকা করে ভেজে পরে একটু আমেরিকান ফ্রেঞ্চ ফ্রাই বলে আমরা, আমেরিকান
ফ্রাই বলে অথবা ফ্রেঞ্চ ফ্রাই বলে, এগুলোর সাথে বিভিন্ন ধরনের আদার ভেজিটেবল দিয়েও তারা খেয়ে নেয় আর কি। আরেকটা হলো আমরা যে পিঠালি দিয়ে আমরা কি বলে ভাজাভাজি করি, ফিশ মাছকেও তারা এরকম দিয়ে এটা ভাজে, এটাকে বলা হয় ফিশ চিপস বলা যায়। এই ছিল আমাদের স্যামন নিয়ে কথাবার্তা। তো তোমার বলো, তোমাদের এর মধ্যে আরো কোনো প্রশ্ন আছে কি? তোমাদের আর কোনো প্রশ্ন আছে এর মধ্যে? হ্যালো, তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে তা কোনো প্রশ্ন আছে তোমাদের কারো? না স্যার। হ্যাঁ স্যার। স্যার স্পনিং এর পর কি শুধু স্যার ফিমেল গুলোই মারা যায়? এত ভালো প্রশ্ন করছো, আসলে দুটাই মারা যায়, মেল ফিমেল দুটাই মারা যায়, কারণ তো দুজনকেই মাইগ্রেট করতে হয় লং লং ওয়ে। স্যার এটা কি বাংলাদেশে, স্যার বাংলাদেশে কি অবস্থা স্যার? আমাদের দেশে হবে না এটা? আসলে দুঃখিত, বাংলাদেশে হবে না, কারণ এটা হলো টেম্পারেট রিজনের ফিশ। বেশ বিদেশি মাছ এটা পড়াইতে হয়, এগুলো পড়ালাম, আর যেহেতু খুব জনপ্রিয় ফিশ আর কি। তো ভবিষ্যতে যদি তোমরা কোনো টেকনোলজি ডেভেলপ করতে পারো তাহলে হতে পারে। আপাতত আমাদের দেশীয় মাছ নিয়ে আমরা থাকি, কারণ দেশীয় মাছের অনেক ভ্যারাইটি আছে যেগুলো আসলে এখনো, ইলিশকে আমরা এখনো ডোমেস্টিকেশন করতে পারিনি। পৃথিবীতে দামি ফিশের মধ্যে বা সবচেয়ে সুস্বাদু বা নিউট্রিশন ফিশের মধ্যে আরেকটা আছে এই ইলিশ, তাই না? ইলিশকে ডোমেস্টিকেশন আমরা করতে পারিনি। আর এটা হচ্ছে টেম্পারেট রিজনের ফিশ, সাধারণত আমাদের দেশে চাষ করা অসম্ভব। অসম্ভব বলে আসলে কোনো কথা নাই, কিন্তু ফিজিবল না আর কি কথা বলে, কারণ তোমাকে যে ইফোর্ট দিতে হবে সেই ইফোর্ট দিয়ে তুমি আর চেয়ে ভালো কিছু করতে পারো। তোমাদের কি অ্যাসাইনমেন্ট সবাই দিচ্ছে অন্যান্য টপিকসে, অন্যান্য সাবজেক্টে? এখনো স্যার দেয়নি। এখনো দেয়নি। তো আমি দেখি এই সপ্তাহের মধ্যে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। তোমাদের টোটাল কি 57 না 56? 57। 57। তো রনি আর মঞ্জিয়া তোমরা মিলে 5টা গ্রুপ করে ফেলবা, গ্রুপ করে আমাকে দিয়ে দিও, আমি সেই গ্রুপ অনুযায়ী 5টা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো তাহলে, আমি সেই অনুযায়ী 5টা দিয়ে দেবো। বেশিও দেওয়া যেতে পারে, তবে আপাতত তোমরা 5টা গ্রুপ করে আমাকে ইমেলে অথবা কিভাবে একটা ওয়ার্ড ফাইলে করে পাঠিয়ে দিও, আমি সেই অনুযায়ী তোমাদের পরে তোমাদের গ্রুপে দিয়ে দেবো অ্যাসাইনমেন্ট গুলো। ঠিক আছে, তাহলে এই সপ্তাহে ভালো থাকো। হয়তো আজকে রাতে হয়তো রমজান শুরু হতে পারে, আজকে থেকেই সবাইকে রমজানের শুভেচ্ছা। ভালোভাবে যারা মুসলিম আছে তারা সবাই রোজা রাখো, সুস্থ থাকো এবং সেফে থাকো। আর আগামী সপ্তাহে ইনশাআল্লাহ দেখা হবে। স্যার লেকচার নোটগুলো দিয়ে দিন। তো এই পর্যন্ত সবগুলো দিয়ে দিছি, আজকেরটা শুধু বাকি আছে, তাই না? গতকাল তো একটা দিয়ে দিলাম। ঠিক আছে, সবগুলো পেয়েছো না তোমরা? আগের গুলো সবগুলো স্যার ক্লিভেজ নিয়ে যেটা পড়াইছেন সেটা তো দেন নাই, ক্লিভেজ মোলা বাস্টুলা গ্যাস্টুলা দিয়ে দিছি তো আমি। রনি আমি দিয়ে দেই নাই, আমার তো মনে হয় আমি দিয়ে দিছি, গতকাল তো একটা দিলাম গ্রুপে, একটু খেয়াল করে দেখো তোমরা। আর জি স্যার, আমাদের জি স্যার ওটা ভেতর আছে তো এইজন্য ওদের দেখতে আসে স্যার। এই তো সবই আছে, একটু দেখে নিও হ্যাঁ, কি স্যার ডাউনলোড করে খুলে দেখো, তারপর হয়তো বুঝতে পারবে কোথায় কোনটা শর্ট আছে। বলো। হ্যাঁ স্যার আমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে মানে 5টা গ্রুপ করে, তো গ্রুপ 5টার সবাইকে কি ইন্ডিভিজুয়ালি অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে নাকি 5 জন মিলে একটা জমা দিবে?
ইন্ডিভিজুয়ালি দিলেই ভালো হয় সবাই, কিন্তু আবার আচ্ছা আমি এটা বলবো না, স্যার 5 জনে একটা দেয় স্যার, ওটা একটু সহজ হবে। তাই না? হ্যাঁ স্যার। কিন্তু ওই যে 5 জনে দিলে তোমরা তো নিজেরা ভাগ করে নিও কে কোথায় কাজ করবে, কারণ না হলে একজনে কাজ করবে আরেকজনে করবে না, এটা একটা সমস্যা হয়ে যায়। জি স্যার, ওটা আমরা সিস্টেম করে নেবো না স্যার, যে আমরা কোথায় কাজ আচ্ছা করলাম। ঠিক আছে রনি, স্যার তাহলে কি স্যার 5 জন করে আমরা একটা ওয়ার্ড ফাইলে করে আপনাকে সেন্ড করব, তারপর আপনি ওখানে ইয়ে বসে ওখানে আমি তোমাদের টাইটেলটা বসিয়ে দিয়ে তখন করে দিব না, আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তোমরা নিজেরা গ্রুপ করে নিলে সবচেয়ে ভালো হয়, যেভাবে হয়তো ক্রোনোলজিক্যালি করতে পারো অথবা তোমাদের নিজে তোমরা করতে পারো আর কি, যেটা সুবিধা হয় সেটাই করো আর কি রনি, ঠিক আছে? ঠিক আছে স্যার। এই দায়িত্বটা তোমাকেই দিলাম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো স্যার আপনিও ভালো থাকেন, আসসালামু আলাইকুম।